করবেন, আপনারা যত দ্রুত রেসপন্স করবেন তত বেশি আসলে আপনারা পেয়ে যাবেন। ওকে, এসিটা ছাড়েন তো। আচ্ছা, আমাদের শুরুতে এই যে ভদ্রলোক আছে এসিটা দেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখবেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আমরা এইখান থেকে কিন্তু হিসাব শুরু করব। 47 পরবর্তী এইখান থেকে আমরা হিসাব শুরু করব। 47 পরবর্তী এই সাহিত্যের ধারা থেকে আমাদের, অর্থাৎ দেখেন 47 পরবর্তী 1, 2 এবং 3, এই তিনটা থেকে আমাদের নৈর্ব্যক্তিক আসে 9টার মতো। যে কারণে আমাদের এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমরা শুরুতেই লিখবো তার উপন্যাস। লিখবেন তার উপন্যাস। আচ্ছা, 1 নম্বর লিখবেন পথের পাঁচালী। আপনারা জানেন যে প্রশ্নগুলো আর আগের মতো হচ্ছে না, প্রশ্নগুলো একটু ঘোরানো হচ্ছে। পথের পাঁচালী উপন্যাসটা লেখা শুরু হয়েছিল 1923 সালে এবং উপন্যাসটা প্রকাশিত হয়েছিল 1929 সালে। পথের পাঁচালী উপন্যাসের প্রকাশ সাল 1929, এবং যেটা গুরুত্বপূর্ণ তথ্য লিখবেন, এটি আত্মজীবনীমূলক উপন্যাস। লিখবেন এটি আত্মজীবনীমূলক। সুন্দর একটা নোট হবে আজকে আশা করি। পথের পাঁচালী এটা একটা আত্মজীবনীমূলক উপন্যাস। বিভূতিভূষণের দ্বিতীয় উপন্যাসটা আমরা একটু আগে লিখবো, অপরাজিত। অপরাজিত এটা কিন্তু জিতা না, এটাও তার আত্মজীবনীমূলক উপন্যাস। তাসলিম লুনা, সব ক্লিয়ার আছে কিনা? এবার একটা নোট লিখবেন। আগে কোশ্চেন থাকতে উপন্যাসটা কে লিখছে, আর এখনকার কোশ্চেন থাকে যে কোনটি আত্মজীবনীমূলক উপন্যাস। তাহলে আমরা 1 নম্বর লিখেছিলাম পথের পাঁচালী, 2 নম্বর লিখেছিলাম অপরাজিত, তাই না? 3 নম্বর আমরা লিখবো শ্রীকান্ত, শরৎচন্দ্র। 4 নম্বরে লিখবো মাল্যবান। 4 নম্বরে লিখবো মাল্যবান। জীবনানন্দ দাশ। 5 নম্বরে আমরা লিখবো উদাসীন পথিকের মনের কথা। উদাসীন পথিকের মনের কথা। 6 নম্বর আমরা লিখবো গাজী মিয়ার বস্তানি। এই দুইটা হচ্ছে মীর মশাররফ হোসেন। মীর মশাররফ হোসেন। তাহলে দেখেন আমাদের 6টা হয়ে গেল, এই 6টা হচ্ছে আত্মজীবনীমূলক উপন্যাস, এবং এই ধারাতে কিন্তু আমাদের কোশ্চেন একটা না একটা থাকেই। ক্লিয়ার কিনা বলেন? জি, ওকে। আমরা একটু আবার আগে যাই, ব্যাক করি। পথের পাঁচালী অপরাজিত। 3 নম্বরে লিখবেন আরণ্যক। এটা 43 বিসিএস কোশ্চেন ছিল, এবং কোশ্চেনটা এভাবে ছিল যে কোনটি আঞ্চলিক উপন্যাস। কোনটি আঞ্চলিক উপন্যাস? ইসামতির পাশে লিখবেন এটা একটা আঞ্চলিক উপন্যাস। আপনাকে কথা বলতে চাইলে বলবেন, মনের ভেতর ভাবনাগুলো প্রকাশ করবেন। আজ থেকে কিন্তু ভাইবা শুরু হয়ে গেছে। তাহলে পথের পাঁচালী অপরাজিত, আরণ্যক এবং ইসামতি, এখানেই কেউ কথা বলতে চাইলে বলবেন। এই পথের পাঁচালী উপন্যাসের 4টা পার্ট, বর্তমানে 3টা আছে। পথের পাঁচালী উপন্যাসটা যখন বিভূতিভূষণ প্রকাশ করেন তখন এটা 4টা পার্ট ছিল। পরবর্তী সংস্করণে উড়ো পায়রা বলে একটা পার্ট আছে, এটা বাদ দেওয়া হয়েছিল। তাহলে এখন হচ্ছে 3টা। এখন কয়টা? 3টা। 1 নম্বরে লিখবেন বল্লালী বলাই। বল্লালী বলাই।
2 নম্বরে লিখবেন আমাটির ভেপু। আপনার এই সাইটে লিখলে দেখতে পারেন কিনা একটু আমাকে নিশ্চিত করেন। বল্লালি বলায় আমাটির ভেপু, আর একটা হচ্ছে অক্রুর সংবাদ। অক্রুর সংবাদ। পথের পাঁচালী উপন্যাসের 3টা পাঠ, বল্লালি বলায় আমাটির ভেপু এবং অক্রুর সংবাদ। এই পর্যন্ত হয়েছে। হয়ে গেলে ডান লিখবেন। আপনারা যদি পথের পাঁচালী উপন্যাসটা পড়ে থাকেন তাহলে দেখবেন যে 1329 সালে ইন্দির ঠাকুরের মৃত্যু হয় এবং ইন্দির ঠাকুরের মৃত্যুর মধ্যে দিয়ে একটা যুগের অবসান ঘটে। এটাই ছিল পথের পাঁচালী উপন্যাসের বল্লালি বলাই। বল্লালি বলাই অংশটা এটা আপনার 41 বিসিএস এর প্রিলির কোশ্চেনে এসেছিল। তাহলে আবারও বলি, বল্লালি বলাই এটা হচ্ছে প্রিলির কোশ্চেন, 41 কোশ্চেন ছিল যে বল্লালি বলাই কি। আচ্ছা, এবার আসেন তার গল্প গ্রন্থ। গল্প গ্রন্থ মেঘমল্লার মৌরি ফুল। মাথায় রাখবেন আমাদের 3টা বন্দ্যোপাধ্যায় থেকে একটা কোশ্চেন আসে, মেঘমল্লার মৌরি ফুল আর একটা হচ্ছে যাত্রাবদল। 3টা গল্প গ্রন্থের নাম লিখবেন, মেঘমল্লার মৌরি ফুল আর একটা হচ্ছে যাত্রাবদল। কি লিখবেন? মেঘমল্লার মৌরি ফুল আর একটা যাত্রাবদল। এই 3টা হচ্ছে গল্প গ্রন্থ। আর একটা আছে তার গ্রন্থ, বিভূতিভূষণের আত্মটা জরুরি তৃণাঙ্কুর। আমাদের 15টা কোশ্চেনের মধ্যে একটা কিন্তু বন্দ্যোপাধ্যায় থেকে আসবে, তৃণাঙ্কুর। ক্লিয়ার? 3 নম্বরটা কি বলেন তো? কোন 3 নম্বরটা বলেন? ডক্টর শরীফুল ইসলাম ভাই। মেঘমল্লার মৌরিফুল যাত্রা বদল, এটা বোঝাচ্ছেন? যাত্রা বদল। আপনাদের ডাক্তারের মতোই লেখাটা হয়ে গেছে, কি বলেন? শরীফুল ইসলাম ভাই কোথা থেকে দেখতেছেন? আসেন, এবার আমরা লিখবো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। 40 এবং 41 বিসিএস এ টানা এসে আসি। 1 নম্বর হচ্ছে পথের পাঁচালীর 3 নম্বর পাঠের নাম। আচ্ছা, 3 নম্বর পাঠ হচ্ছে অক্রুর সংবাদ। অক্রুর সংবাদ। অক্রুর সংবাদ। অক্রুর সংবাদ এটা একটা মাইথোলজির টার্ম, যেখানে অক্রুর সংবাদ শুনে কৃষ্ণ গোকুল ছেড়ে মথুরা হয়ে বৃন্দাবনে গিয়েছিল কংসকে হত্যা করার জন্য। শরীফুল ভাই বুঝতে পারছেন? অক্রুর সংবাদ। আমরা তারাশঙ্করের উপন্যাসের দিকে যদি তাকাই তাহলে আমরা শুরুতেই লিখবো আসলি বাকের উপকথা। ও আমাদের একটা নোট করতে হবে, দাঁড়ান আমি নোটটা আপনাকে রেডি করে দিচ্ছি। আচ্ছা, আমাদের সুন্দর একটা নোট করতে হবে। লিখবেন আসলি বাকের উপকথা। এটা কাহার জনগোষ্ঠীর জীবন নিয়ে লেখা? কাহার? আসলি বাকের উপকথা। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এই উপন্যাসটা লেখা হয়েছিল কাহার সম্প্রদায়ের জনজীবন নিয়ে। কাহার সম্প্রদায় এটা একটা ক্ষুদ্র নিগোষ্ঠী, জঙ্গলের ভিতরে থাকতো। আহ যার বিখ্যাত, এটা নায়কের নামটা লিখবেন বনমালী, বনোয়ারি, এবং আরেকটা হচ্ছে করালি। করালি হচ্ছে কেন্দ্রীয় চরিত্র। বনোয়ারি এবং করালি হচ্ছে কেন্দ্রীয় চরিত্র। এটা আঞ্চলিক উপন্যাস। পাশে লিখবেন এটা একটা আঞ্চলিক উপন্যাস। আমি আঞ্চলিক উপন্যাসের লিস্ট আপনাকে রেডি করে দিচ্ছি। এরপরে লিখবেন কবি। কবি। আচ্ছা, তারপরে লিখবেন গণদেবতা।
হাসুলিবাগের উপকথা কবি গণদেবতা ধাত্রীদেবতা গণদেবতা ধাত্রীদেবতা আর একটা হচ্ছে পঞ্চগ্রাম। পঞ্চগ্রাম 40 BCS কোশ্চেন ছিল আপনার একটি কালো মেয়ের কথা। আগে 5টা উঠান, হাসুলিবাগের উপকথা কবি গণদেবতা ধাত্রীদেবতা পঞ্চগ্রাম। তাহলে আবারও দেখি, হাসুলিবাগের উপকথা কবি গণদেবতা ধাত্রীদেবতা এবং আরেকটা হচ্ছে পঞ্চগ্রাম। এই 5টা উপন্যাসের নাম আমরা লিখলাম। আমরা এবার 6 নম্বরটা টার্গেট করবো। আমি এই সাইডটা পরে পেজে যাচ্ছি। 6 নম্বর উপন্যাসটা 40 BCS কোশ্চেন ছিল, এটা খুব ভালো করে খেয়াল করবেন, একটু ঝামেলা আছে। একটি কালো মেয়ের কথা, এইটা 40 BCS কোশ্চেন ছিল। একটি কালো মেয়ের কথা লিখবেন, একটি কালো মেয়ের কথা। এটা 40 BCS কোশ্চেন ছিল এবং কোশ্চেনটা এভাবে ছিল, এটা কি জাতীয় উপন্যাস? এটা কি জাতীয় উপন্যাস? এটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, একটি কালো মেয়ের কথা। এটা আপনার 40 BCS কোশ্চেন ছিল। এটা ছিল মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। এই উপন্যাসটা যখন লিখলেন তখন তারাশঙ্করের উপরে রিস্ক নেমে আসলো। তখন তারাশঙ্কর কি করলেন, এটা চেঞ্জ করলেন এবং চেঞ্জ করে এই একটি কালো মেয়ের কথা নাম রাখলেন 1971। নাম রাখলেন 1971। 41 BCS কোশ্চেন ছিল এই উপন্যাসের প্রকাশ সাল কত? উত্তর হচ্ছে 1972। তাহলে একটি কালো মেয়ের কথার অন্য নাম হচ্ছে 1971 এবং 1971 উপন্যাসের প্রকাশ সাল হচ্ছে 1972। ক্লিয়ার? আশা করি আপনি এখান থেকে প্রশ্ন কমন পাবেন। তবে এবার মানিক আসবে, বুঝছেন? এবার মানিক আসার সম্ভাবনাটা বেশি। এবার লিখবেন গল্প গ্রন্থ। জলসাঘর। জলসাঘর আর একটা হচ্ছে তারিণী মাঝি। দুটো গল্প গ্রন্থের নাম লিখবেন, একটা হচ্ছে জলসাঘর আর একটা হচ্ছে তারিণী মাঝি। জলসাঘর আর একটা হচ্ছে তারিণী মাঝি। 5 নম্বর উপন্যাসটা কি ছিল? শাকিলা খাতুন। কোন 5 নাম্বারটা? আমি কি নাম্বার দিয়েছিলাম? 1 2 3 4 5। পঞ্চগ্রাম। পঞ্চগ্রাম। পঞ্চগ্রাম গণদেবতা ধাত্রীদেবতা। পঞ্চগ্রাম গণদেবতা ধাত্রীদেবতা, এই তিনটা হচ্ছে ত্রয়ী উপন্যাস। একটাই উপন্যাস, কিন্তু এটা বড় হয়ে যাচ্ছিল বলে এটা পরে 3টা পার্টে বের করা হলো। গণদেবতা, পঞ্চগ্রাম আর একটা হচ্ছে ধাত্রীদেবতা। হয়েছে কিনা বলেন? রেবেকা জাহান মিতু, মোসাম্মদ শাকিলা খাতুন। আচ্ছা, আপনার কোথা থেকে দেখতেছেন এবং ক্লাসটা কেমন লাগতেছে? গুরুত্বপূর্ণ তথ্য আছে কিনা বলবেন। 3 বন্দ্যোপাধ্যায় থেকে একটা কোশ্চেন আসে। এরা সবাই হচ্ছে আপনার বলা যায় যে কল্লোল গোষ্ঠীর অন্তর্ভুক্ত। রবীন্দ্রনাথের বিরোধিতা করে এদের জন্ম হয়েছিল। আগারগাঁও থেকে দেখছি। আগারগাঁ ছিলাম শরীফুল ভাই। রেবেকা, এই রেবেকা জার্নি তো আমি চট্টগ্রামে মাঝে মাঝে আসি, খুব ভালো লাগে চট্টগ্রামে, প্রায় মাঝে মাঝে আসি ওখানে থিসিসের কাজে। আচ্ছা, এবার আমরা লিখবো মানিক বন্দ্যোপাধ্যায়। আপনাকে যেটা করতে হবে, অনেকগুলো রাইটার অটো বাদ দিয়ে দিতে হবে। আপনি যদি রাইটার গল্পগ্রন্থ কি কি স্যার? গল্পগ্রন্থ হচ্ছে দুটো লিখবেন, একটা হচ্ছে জলসাঘর। একটা হচ্ছে জলসাঘর আর একটা হচ্ছে, তো মিশে গেল। আচ্ছা, এই যে জলসাঘর আপনি দেখান, এই যে দেখেন দুটো গল্প ছিল, একটা জলসাঘর আর একটা তারিণী মাঝি। আসেন এবার আমরা মানিক বন্দ্যোপাধ্যায় নিয়ে কথা বলছি। বন্ধুদের সাথে বাজি ধরে তখন তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজের গণিতের ছাত্র ছিলেন।
বন্ধুদের সাথে বাজি ধরে অপ্রয়োজনীয় তথ্যগুলো লিখবেন না, বন্ধুদের সাথে বাজি ধরে তিনি একটা গল্প লিখেছিলেন এবং এই গল্পটা এতটাই হিট করেছিল যে তারপরে থেকে তিনি পড়াশোনা বাদ দিয়ে সাহিত্যে মনোনিবেশ করেছিলেন। তাহলে আমরা আসি তার প্রকৃত নাম। প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, তার প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। বন্ধুদের সাথে বাজি ধরে, বন্ধুদের সাথে বাজি ধরে লেখেন অতসী মামি। তার প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় এবং বন্ধুদের সাথে বাজি ধরে তিনি একটা গল্প লিখেছেন, গল্পটার নাম ছিল অতসী মামি। গল্পটার নাম কি? গল্পটার নাম ছিল অতসী মামি। এবার আসেন তার উপন্যাসের দিকে আমরা তাকাবো। আবার বলি মানিক কিন্তু এবার আসবে, বুঝছেন, সম্ভাবনা অনেক বেশি। তার উপন্যাসের নাম লিখবেন জননী। দিবারাত্রির কাব্য, একটা মনস্তাত্ত্বিক উপন্যাস। দিবারাত্রির কাব্য, এটা মনস্তাত্ত্বিক উপন্যাস। আচ্ছা দেব, দাঁড়ান। দিবারাত্রির কাব্য, আমরা যদি দিবারাত্রি কাব্যে এখানে চরিত্রগুলো গুরুত্বপূর্ণ: কাদম্ব, হেরম্ব, সুপ্রিয়া। তাহলে জননী দিবারাত্রির কাব্য, পুতুল নাচের ইতিকথা, পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি। 41-এ দুটোই কোশ্চেন ছিল। পদ্মা নদীর মাঝি, এর দুটোর চরিত্র আসে। 3 নম্বর এবং 4 নম্বরের এই দুটোর চরিত্র আসবে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। পুতুল নাচের ইতিকথার কুসুম এবং শশী। কুসুম, শশী, চমৎকার। হ্যাঁ, তনু ভালো মতো বলছেন, পড়ছেন তনু। পদ্মা নদীর মাঝি কুবের কপিলা। কুবের, এই দুটো চরিত্র মাঝে মাঝে আসে। তাহলে জননী দিবারাত্রি কাব্য, পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি, আরো দুটো লাগবে: চতুরঙ্গ, চতুরঙ্গ না চতুষ্কোণ। চতুষ্কোণ 46-এ ছিল, 46-এ ছিল চতুরঙ্গ। 46-এ ছিল চতুরঙ্গ, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের। আর যদি থাকে চতুষ্কোণ তাহলে এটা ও হোসেন মিয়া, হ্যাঁ। আচ্ছা, চতুষ্কোণ 6 নম্বরে লিখবেন চিহ্ন। 6 নম্বরে লিখবেন চিহ্ন। জননী দিবারাত্রি কাব্য, পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি, চিহ্ন, চতুষ্কোণ। আর একটা লিখবেন শহরতলী। 7 নম্বর লিখবেন শহরতলী। শহরতলী। তো লিখে নেন 7টা উপন্যাস, বাকিগুলো আমাদের দরকার নাই। আচ্ছা, চিহ্নটা একটু আমাদের নোট করতে হবে। চিহ্ন হচ্ছে আপনার রাজনৈতিক উপন্যাস। চিহ্নের পাশে নোট করেন, চিহ্ন হচ্ছে আপনার চিহ্ন হচ্ছে রাজনৈতিক উপন্যাস। জননী দিবারাত্রি কাব্য, পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি, চতুষ্কোণ, চিহ্ন, শহরতলী। তাসনিম লুনা। 47 বাংলা কিন্তু অত্যন্ত কঠিন হবে, এটা মাথায় রেখে আপনাকে আগাইতে হবে। শুধু কঠিন না, অত্যন্ত কঠিন হবে, কারণ কোশ্চেনগুলো এখন একটু ভূতত্ত্ব হচ্ছে। বলো তো, ভাষা ভাষা জ্ঞান নিয়ে গিয়ে বাংলায় ভালো করতে পারবেন না। আওয়ামী লীগের রাইটার গুলো বাদ দেবেন, তাইলে আপনার জন্য পড়াটা কমে আসবে, এরপরে গভীর ভাবে পড়বেন। এবার আসবেন গল্প গ্রন্থ। গল্প গ্রন্থ, তোমরা বলছো। আচ্ছা, আমি সবই দিয়ে দেবো, এখানে আপনার সব থাকবে, বুঝছেন, এই যে নেন। হয়েছে?
স্ক্রিনশট দিয়ে নেন ভাই, কারণ অনেক তথ্য লিখবো। গল্প গ্রন্থ, গল্প গ্রন্থ লিখবেন সরীসৃপ। সরীসৃপ, সরীসৃপ প্রাগৈতিহাসিক। ছোট বকুলপুরের যাত্রী, ছোট বকুলপুরের যাত্রী। হারানের নাচ জামাই। এর মধ্যে প্রাগৈতিহাসিক বলে একটা বিখ্যাত গল্প আছে। এই প্রাগৈতিহাসিক স্যার কালো কালিতে লেখেন, লাল চোখে লাগে। লাল লিখবো না, সাদা অসুবিধা নেই তো না? প্রাগৈতিহাসিক আমি এটা খুবই গুরুত্বপূর্ণ, এই যেটা বোঝানোর জন্য লালটা দিয়েছি, বুঝছেন স্যার? ছোট গল্প নাকি বিখ্যাত গল্প, এই চারটা হচ্ছে তার গল্প গ্রন্থ। এই প্রাগৈতিহাসিক গল্প গ্রন্থের একটা গল্প হচ্ছে প্রাগৈতিহাসিক, বুঝছেন? এক ডাকাতের কাহিনী নিয়ে লেখা, যার বিখ্যাত চরিত্র ছিল ভিখু এবং পাচি। ভিখু ছিল একজন ডাকাত, আর পাচি ছিল একজন হচ্ছে ভিক্ষুক। পরে ভিখু বা ইয়ে হয়ে যায়, ভিক্ষুক হয়ে যায় এবং পাচির স্বামীকে হত্যা করে পাচিকে নিয়ে পালিয়ে যায়। ভিখু এবং পাচি, যে অন্ধকার থেকে, বিখ্যাত একটা লাইন ছিল, যে অন্ধকার থেকে তারা পৃথিবীতে এসেছিল সে অন্ধকারেই তারা আবার হারিয়ে গেল। তাহলে সরীসৃপ প্রাগৈতিহাসিক ছোট বকুলপুরের জাতি হারানের নাচ জামাই, বুঝছে? পরের পৃষ্ঠায় যাবো কিনা বলেন? দুইজন ডান লিখলে আমরা পরের পৃষ্ঠায় যাবো। যাদের হয়নি তারা স্ক্রিনশট দিয়ে নেন। গুড। শুভ কর্মকার ভাই কোথা থেকে দেখতেছেন? সিরাজুল মুনিরা, চমৎকার একটা নাম। আনিকা, অনামিকা, ঋতু। ময়মনসিং, ময়মনসিং কই ভাই? হালুয়াঘাট গেছিলাম আমি, হালুয়াঘাট। ও ভালুকা, ভালুকা ছিলেন, আমি হালুয়াঘাট গিয়েছিলাম। সৈয়দ ওয়ালিউল্লাহ খুবই শক্তিশালী একজন রাইটার, সৈয়দ ওয়ালিউল্লাহ। ধারণা করা হচ্ছিল যে সৈয়দ ওয়ালিউল্লাহ উঠায় দেবে, কিন্তু উঠায় দেয়া হয় নাই। সৈয়দ ওয়ালিউল্লাহর বাড়ি চট্টগ্রামে, চট্টগ্রামে 16 শহরে 1922-এ জন্মাইছিল। তার উপন্যাসের নামগুলো লিখবেন, উপন্যাসের নামগুলো লিখবেন। লাল সালু, লাল, লাল সালু। উপন্যাসের নাম লিখবেন লাল সালু। লাল সালু উপন্যাসটা প্রকাশ সাল 1948। এটার ইংরেজি নাম হচ্ছে ট্রি উইদাউট রুটস, ট্রি উইদাউট রুটস। লাল সালু উপন্যাসের প্রকাশ সাল 1948, এর ইংরেজি নাম ছিল ট্রি উইদাউট রুটস। গারোপাড়াতে কুমিল্লার মহম্মদনগরে এক ধর্ম ব্যবসায়ী মসজিদের আবির্ভাব ঘটেছিল এবং ধর্মকে ব্যবহার করে গ্রামের সহজ সরল মানুষকে ঠকিয়ে সে তার আখের গুছিয়ে নেয়। অর্থাৎ ভণ্ড এক পীরের গল্প এটা। লাল সালু পরে 2 নম্বর যেটা লিখবেন, চাঁদের অমাবস্যা, খুবই শক্তিশালী একটা। চাঁদের অমাবস্যা, চাঁদতারাপুর গ্রামে যুবক শিক্ষক আরেফ আলী, এটার চরিত্র লিখবেন যুবক শিক্ষক আরেফ আলী। আরেফ আলী। তাহলে লাল সালু, চাঁদের অমাবস্যা। ইংরেজি অনুবাদ কে করেন? ইংরেজি অনুবাদ করেন, এটা হচ্ছে কলিমুল্লাহ করেছিলেন, কলিমুল্লাহ। ওটা আপনার দরকার নাই। লাল সালু উপন্যাসের 5টা অনুবাদ আছে। একটা হচ্ছে তার ফরাসি অনুবাদ করেছিল তার স্ত্রী অ্যান মেরি। এরপরে করাচি থেকে উর্দু অনুবাদ প্রকাশিত হয়েছিল। এরপরে আপনার দিল্লি থেকে
ইংরেজিটা প্রকাশিত হয়েছিল ট্রি উইদাউট রুটস নামে। এরপর এছাড়া জার্মান এবং প্রাক আরো 5টা ভাষায় এটা প্রকাশিত হয়েছিল। আপনি শুধু লিখবেন লাল সালু উপন্যাসের নাম, লাল সালু উপন্যাসের প্রকাশের 1948, ইংরেজি নাম ট্রি উইদাউট রুটস। চাঁদের অবসর চরিত্রটা ভালো করে খেয়াল করবেন, এটাতে খুবই স্টার চিহ্ন দেবেন। আমি এটা আলাদা কালি ইউজ করতেছি, মানে এটা হচ্ছে আপনার জন্য গুরুত্বপূর্ণ। আসেন, লাল সালু চাঁদের অবস্থা কাদো নদী কাদো। কাদো নদী কাদো, এটা চরিত্রটা ভালো করে খেয়াল করবেন। এটা হচ্ছে গোলাম মোস্তফা এবং খোদিজা, দুটো চরিত্র। গোলাম মোস্তফা প্লাস খোদিজা। তাহলে লাল সালু চাঁদের অবস্থা কাদো নদী কাদো, খোদিজা মোস্তফা। হ্যাঁ, এই যে যেভাবে বলে। ওকে, পরের আইটেমে যান। পরের আইটেমে যান, 4 নম্বর উপন্যাসের নাম লিখবেন কদর্য এশিয়া। কদর্য এশিয়া। 5 নম্বর হচ্ছে থিম কিভাবে রান্না করতে হয়। 5টা উপন্যাস। এবার লিখবেন তার নাটক। নাটক লিখবেন বহিপীর। 1960 সালে 3টা নাটক প্রকাশিত হয়েছিল। এটার বিষয়বস্তুটা খেয়াল করবেন, এটার বিষয়বস্তু হচ্ছে দর্শন ও বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্ত। 1793 বহিপীর নাটকটা নাটকটা 1960 সালে প্রকাশিত হয়েছিল। কত? 1960 সালে প্রকাশিত হয়েছিল। এটা বিষয়বস্তু ছিল সূর্যাস্ত আইন। সূর্যাস্ত আইন অর্থাৎ একটি রাত আর একটি রাত, আমার জীবনের শেষ রাত, এটার বিষয়বস্তু ছিল সূর্যাস্ত আইন। বইপির নাটকটা প্রকাশিত হয় 1960 সালে। বিষয়বস্তু হচ্ছে সূর্যাস্ত আইন। তরঙ্গ ভঙ্গ খুবই শক্তিশালী একটা অ্যাবসার্ড নাটক। তরঙ্গ ভঙ্গ এটাকে কেউ কেউ নিরীক্ষা ধর্মী নাটক বলে থাকেন, আবার কেউ কেউ অ্যাবসার্ড নাটক বলে থাকেন। এটা অ্যাবসার্ড হিসেবে প্রমাণ করা যায়। এটা অ্যাবসার্ড নাটক লিখবেন। বইপির তরঙ্গ ভঙ্গ, সুরঙ্গ, উজানে মৃত্যু। উজানে মৃত্যু। তাহলে 4টা নাটকের নাম লিখবেন, বইপির তরঙ্গভঙ্গ, সুরঙ্গ এবং হচ্ছে উজানে মৃত্যু। 4টা নাটকের নাম লিখেন, বইপির তরঙ্গভঙ্গ, সুরঙ্গ এবং উজানে মৃত্যু। ডান, চমৎকার। এবার গল্প গ্রন্থ লিখবেন, আমরা এই সাইটেই দেই। গল্প গ্রন্থ, দুই তীর এবং আরেকটা হচ্ছে নয়ন চারা। নয়ন চারা, দুই তীর এবং আরেকটা লিখবেন নয়ন চারা। তাহলে দুই তীর এবং নয়ন চারা। আপনাদের সাথে এর আগে আমার প্রিলি ক্লাস কোনটা ছিল? সৈয়দ অনন্য থেকে কোশ্চেন চলে আসবে ইনশাল্লাহ। হয়েছে আপনাদের? মিনহাজ আল বান্না। মিনহাজ আল বান্না ভাই, বান্না ভাই কই থেকে দেখতেছেন আপনি এই ক্লাসটা? ওয়াহিদা প্রান্তি।
অনামিকা ঋতু, ইফাত, ফেনী। ফেনী, ফেনী জেলার আপনি বলেন তো, ফেনী নিয়ে একটা বিখ্যাত উপন্যাস আছে বাংলা সাহিত্যে। উপন্যাসটার নাম কি বলেন? আপনাদের ফেনীর জনজীবন নিয়ে লেখা বিখ্যাত একটা উপন্যাস। ওকে, পরে পরের আইটেমে চলে যায়, বুদ্ধদেব বসু আইটেমে আসেন। বুদ্ধদেব বসু এখন খুবই শক্তিশালী রাইটার। ফেনী নিয়ে কর্ণফুলী না ভাই, কর্ণফুলী হচ্ছে এটা না, কর্ণফুলী হচ্ছে আদিবাসীদের জনজীবন নিয়ে লেখা, দিলরুবা আদিবাসীদের জনজীবন নিয়ে ওটা লেখা। মনে করেন খুবই বিখ্যাত একটা উপন্যাস, যেটা নিয়ে সিনেমা হয়েছে, বিখ্যাত সিনেমা, ওরে নীল ধরিয়া আমায় দে রে দে ছাড়িয়া। বুদ্ধদেব বসু ছিল পঞ্চ পাণ্ডবদের একজন, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের বিরোধিতা করে যাদের জন্ম হয়েছিল এরা ছিল পঞ্চপাণ্ডব। এই পঞ্চপাণ্ডবদের একজন বুদ্ধদেব বসু, তাকে আমরা ত্রিশের কবি বলে থাকি। তার পত্রিকার নামটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে থাকার সময় বের করেছিল আলোচিত পত্রিকা, এটার নাম ছিল কবিতা। তার পত্রিকার নাম কি? তার পত্রিকার নাম হচ্ছে কবিতা, বুদ্ধদেব বসুর। বুদ্ধদেব বসুর কাব্যের নাম লিখবেন কঙ্কাবতী। কঙ্কাবতী, কাব্যের নাম হচ্ছে কঙ্কাবতী। উপন্যাস, এটা ঢাকা ইউনিভার্সিটিতে পাঠ্য করেছে, যে কারণে গুরুত্বপূর্ণ। তিথিডোর, তিথিডোর মৌলিনাথ, তাহলে তার উপন্যাস হচ্ছে তিথিডোর এবং মৌলিনাথ। প্রবন্ধ গ্রন্থ, কালের পুতুল। কালের, প্রবন্ধ গ্রন্থ হচ্ছে কালের পুতুল। তার প্রবন্ধ হচ্ছে কালের পুতুল। হয়েছে কি, ভদ্রলোকের একটা বিখ্যাত নাটক আছে যেটার জন্য তিনি বিখ্যাত। নাটক হচ্ছে তপস্বী ও তরঙ্গিনী, অসাধারণ একটা প্রেমের নাটক, আমার সবচেয়ে প্রিয় নাটকগুলোর একটা, তপস্বী ও তরঙ্গিনী। নাটকের নাম তপস্বী ও তরঙ্গিনী। হয়ে গেলে ডান লিখবেন। আচ্ছা, আমি পরের দিকে যাই। পরের আইটেমটা হচ্ছে শহীদুল্লাহ কায়সার। দিবারাত্রি কাব্য কি ধরনের উপন্যাস? সেটা মনস্তাত্ত্বিক উপন্যাস। মানিক বন্দ্যোপাধ্যায় প্রথম প্রকাশিত হয়েছিল, প্রথম লেখা হয়েছিল আপনার জননী, কিন্তু প্রথম প্রকাশিত হয়েছিল দিবারাত্রি কাব্য। এটা প্রেমের উপন্যাস, কিন্তু এখানে মনস্তত্ত্বটা বেশি কাজ করেছে। ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি শহীদুল্লাহ কায়সার। এই যে ফেনীর যে কথাটা বলছিলাম,
শহীদুল্লাহ কায়সার, শহীদুল্লাহ কায়সার। শহীদুল্লাহ কায়সারের দুটো বিখ্যাত উপন্যাসের কথাই আমরা বলবো। শহীদুল্লাহ কায়সার এখন আর আসবে না। শক্তিশালী রাইটার কিন্তু বেসিক্যালি শহীদুল্লাহ কায়সার এবং বঙ্গ শেখ মুজিব, এই দুজন বেসিক্যালি তাদের মেয়ের জন্য পৌঁছে গেছে। শহীদুল্লাহ কায়সারের একটা বিখ্যাত উপন্যাস সারেং বউ, আপনাদের ফেনীর জনজীবন নিয়ে লেখা, বুঝছেন? সারেং বউ। আর একটা হচ্ছে সংসপ্তক, সংসপ্তক। সারেং বউ এটা কিন্তু আমার কোশ্চেনটা এভাবে হয়, এটা কিন্তু একটা আঞ্চলিক উপন্যাস, এটা একটা আঞ্চলিক উপন্যাস। তাহলে সারেং বউ এবং সংসপ্তক এই শহীদুল্লাহ কায়সারের এই দুটো হচ্ছে বিখ্যাত উপন্যাস, আর বাকিগুলো তার লাগে না। ক্লিয়ার কি না বলেন? আপনি দ্রুত করবেন। আচ্ছা, শহীদুল্লাহ কায়সারের পরে আমরা যাকে পাচ্ছি জহির রায়হান, বলেন তো। জহির রায়হানের সেই বিখ্যাত সংলাপ আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব, কোন উপন্যাসের সংলাপ? আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব। আরেক ফাল্গুনে, এটা ভাষা আন্দোলনের দিকে একটা বিখ্যাত উপন্যাস। আচ্ছা, আমরা তার উপন্যাসের কথাই বলবো প্রথমে। উপন্যাস হাজার বছর ধরে, আসে না কিন্তু গুরুত্বপূর্ণ উপন্যাস, আরেক ফাল্গুন। বরফ গলা নদী, বরফ গলা নদী। শেষ বিকেলের মেয়ে, শেষ বিকেলের মেয়ে, কৃষ্ণা। হাজার বছর ধরে আরেক ফাল্গুন, আরেক ফাল্গুন হচ্ছে ভাষা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস। এখানে যে আমরা 5টা উপন্যাসের নাম লিখছি, একটা আরেক ফাল্গুনই গুরুত্বপূর্ণ, আর বাকিগুলো গুরুত্বপূর্ণ না। আর কতদিন এগুলো দরকার নাই, আমরা এখান থেকে শুধু আরেক ফাল্গুনটাই পড়বো, এবং এবারের জন্য এটা গুরুত্বপূর্ণ, কারণ 24-এর গণ অভ্যুত্থানের জন্য আরেক ফাল্গুনটা খুব বেশি পরিমাণেই গুরুত্বপূর্ণ। ক্লিয়ার কিনা বলেন? এবার আমরা চলে আসি তার গল্প গ্রন্থ, একটাই গল্প গ্রন্থ, সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ, তার গল্প লিখবেন দুইটা, তার বিখ্যাত গল্প। এর মধ্যে একটা হচ্ছে 21-এর গল্প, এটা ভাষা আন্দোলন কেন্দ্রিক। এটা ভাষা আন্দোলন কেন্দ্রিক, আর একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক, সময়ের প্রয়োজনে। না না, সবকিছু দরকার নাই রে ভাই, সবকিছু দরকার নাই, বারটা এগুলো আসবে না। হুজাইফা আক্তার বেশি পড়া যাবে না, বেশি পড়া যাবে না। সময়ের প্রয়োজনে এটার সাথে আমাদের এই যে 24-এর যে গণ আন্দোলন, 24-এর গণ আন্দোলনের কিন্তু একটা ভালো মিল আছে। কেন বলেন? চলচ্চিত্র, হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ বলতে পারেন, চলচ্চিত্রটা গুরুত্বপূর্ণ। সময়ের পর, সময়ের প্রয়োজনে, এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা গল্প, যে এখানে একজন ক্যাম্প কমান্ডার আসতেছেন এবং আমাদের জিজ্ঞাসা করতেছেন যে আমরা কেন যুদ্ধ করেছিলাম, তখন আমরা বিভিন্ন কারণ ব্যাখ্যা করলাম, কিন্তু কমান্ডার খুশি হইতে পারলেন এবং তিনি বললেন না, তোমরা যুদ্ধ করেছিলে আসলে সময়ের প্রয়োজনে। বুঝছেন? বিখ্যাত একটা গল্প। কখনো আসেনি, কখনো আসেনি, কাচের দেয়াল, কখনো আসেনি, কাচের দেয়াল, স্টপ জেনোসাইড,
স্টপ জেনোসাইড। তাহলে কখনো আসেনি কাছের দেয়াল এবং আরেকটা হচ্ছে স্টপ জেনোসাইড। বাকিগুলো দরকার নেই। কখনো আসেনি কাছের দেয়াল, আরেকটা হচ্ছে স্টপ জেনোসাইড। জহির কিন্তু এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সৈয়দ মুজতবা আলী এখন আবার ব্যাক করছেন, মাঝখানে বেশ কিছুদিন অবহেলিত অবস্থায় দিন কাটিয়েছেন, কিন্তু এখন সৈয়দ মুজতবা আলী, আল মাহমুদ, গোলাম মুস্তফা, ফারুক আহমেদ, তিতাস চৌধুরী, এই রাইটার গুলো আবার ব্যাক করতেছেন। সৈয়দ মুজতবা আলী। আর উপন্যাসের নাম লিখবেন শবনম। ধূপ ছায়া। শবনম ধূপ ছায়া, শবনম ধূপ ছায়া, ময়ূরকণ্ঠী, শবনম ধূপ ছায়া, ময়ূরকণ্ঠী। তিনটা উপন্যাসের নাম লিখবেন। শবনম ধূপ ছায়া, ময়ূরকণ্ঠী, তিনটা লেখেন, বাকিগুলো দরকার নেই। এবার লিখবে বেসিক্যালি সৈয়দ মুজতবা আলীর দেশে বিদেশে ভ্রমণ কাহিনীটাই বারবার চলে আসে। এবার আমরা গল্প গ্রন্থ লিখবো। চাচা কাহিনী। কাহিনী মানে দুটো রস্বীকার, এটা গুরুত্বপূর্ণ। ভ্রমণ কাহিনী। মাঝে মাঝে কোশ্চেন আসে যে এই দেশে বিদেশে কোন দেশের নাম আছে, কোন দেশ ভ্রমণ কাহিনী, দেশে বিদেশে, দেশে বিদেশে এই ভ্রমণ কাহিনীতে কোন দেশের ভ্রমণের নাম রয়েছে? উত্তর ছিল কোথায় বলেন তো? তুরস্ক। গন্তব্য কাবুল না, আফগানিস্তানে কাবুল শহর ভ্রমণের কথা আছে। কাবুল, গন্তব্য কাবুল যেটাকে বলা হয়। এবং এটা ছিল আফগানিস্তানের কাবুল, তাই না? যা ইন্টারমিডিয়েট একটা গল্পই পাঠ্য করেছে, গন্তব্য কাবুল। হয়ে গেলে ওকে লিখবেন। শাকিলা খাতুন কোথা থেকে দেখতেছেন ভাই আপনি? হুজাইফা আক্তারের পড়াশোনা কি চলতেছে ঠিক মতো, না শুধু মাস্টারি ব্যস্ত? মাস্টারিতে সময় কম দিতে হবে। শাকিলা খাতুন রংপুর কোথায়? আমি তো রংপুরে আসিস, রংপুরে গত সপ্তাহে গিয়েছিলাম, বেশ ঠান্ডা ছিল। লালবাগ মনে হচ্ছে আপনার ওই যে শাপলার মোড়টা না? লালবাগ, শাপলার মোড়, চারতলা, চারতলার মোড়টা নাকি বলেন? শাকিলা খাতুন লালবাগ হচ্ছে চারতলার মোড়। জানুয়ারির প্রথম সপ্তাহে আসবো। লাল কারমাইকেল কলেজ রোড, হ্যাঁ। চমৎকার। আবু ইসাক, আপনার পড়াশোনা কোথায় ছিল শাকিলা খাতুনের? আবু ইসাক খুবই গুরুত্বপূর্ণ রাইটার, কিন্তু পরীক্ষায় আসে না। সূর্য দিগল বাড়ি, সূর্য দিগল, সূর্য দিগল বাড়ি, কারমাইকেল কলেজ, আচ্ছা। সূর্য দিগল বাড়ি, পদ্মার পল্লী দ্বীপ, পদ্মার, সূর্য দিগল বাড়ি, পদ্মার পল্লী দ্বীপ। ধূপছায়া ছোট গল্প, ময়ূরকণ্ঠী রম্য রচনা, হ্যাঁ ময়ূরকণ্ঠী রম্য রচনা, এটাকে আবার উপন্যাসের পর্যায়ে ধরা হয়, কারণ সৈয়দ ওয়ালিউল্লাহর সবই তো আপনার ওই রম্য, ওই ওই জাতীয় লেখাই, সৈয়দ মুজতবা আলীর। তাহলে সূর্য দিগল বাড়ি আর একটা হচ্ছে পদ্মার পল্লী দ্বীপ। ভালো কথা বলছেন। ধূপছায়া ছোট গল্প, হ্যাঁ। শবনমটা হবে উপন্যাস, শবনমটা হবে উপন্যাস, একটু ঠিক করে নিন। আবু ইসাকের এবার গল্পের নাম লিখবেন, তার দুটো বিখ্যাত গল্প, এর মধ্যে একটা ছিল যোগ। আবু ইসাকের একটা বিখ্যাত গল্প, গল্পটার নাম ছিল যোগ, এবং আরেকটা হচ্ছে মহাপতঙ্গ, একটা চড়ুই পাখি নিয়ে লেখা, মহাপতঙ্গ। বাকিগুলো দরকার নাই। সূর্য দিগল বাড়ির দুইটা চরিত্র আসে, জয়গুণ এবং হাসু, তিনটা চরিত্র আগে প্রায় সময় আসতো। আগের ধারায় তিনটা কোশ্চেন চরিত্র প্রায় আসতো, এর মধ্যে একটা ছিল জয়গুণ,
এবার একটা ছিল হাসু, জয়গুণমুখ হাসু, এটা প্রায় সময়ই আসতো। হয়েছে কিনা বলেন, হয়েছে? ডান, গুড। শওকত ওসমান এখন আর পড়ার কোনো প্রয়োজন নাই, সুতরাং আমরা শওকত ওসমান নিয়ে কোনো কথা বলবো না। কয়েকজন রাইটার আমরা একেবারেই পড়বো না, এর মধ্যে শওকত ওসমান একেবারেই পড়বো না, শামসুর রহমান একেবারে টাচ করার দরকার নাই, নির্মলেন্দু গুণ, এই জাতীয় রাইটার গুলো একেবারেই টাচ করার আপনার কোনো প্রয়োজন নাই। তারপর হচ্ছে সুফিয়া কামাল, সুফিয়া কামাল, ডক্টর আহমদ শরীফ, ডক্টর আহমদ শরীফ কাজ করার কোনো প্রয়োজন নাই। হুমায়ুন আজাদ, এগুলো মাথায় রাখবেন, বুঝছেন? হুমায়ুন আজাদ, সেলিনা হোসেন, এই জাতীয় যে রাইটার গুলো আছে, এই রাইটার গুলো আপনার একেবারে পড়ার কোনো প্রয়োজন নেই, একেবারে এগুলো এখন নিষিদ্ধ, এই রাইটার গুলো নিষিদ্ধ। এই রাইটার গুলো থেকে কোনো কোশ্চেন হবে না এখন আর, সুতরাং আপনাকে এইভাবে আপনাকে পড়তে হবে। বুঝছে কিনা বলেন তো? আপনাকে এইসব নিকাশ করে পড়তে হবে, প্রচুর পড়ার দরকার নাই, ব্ল্যাক লিস্টেড। হ্যাঁ, এগুলো এখন ব্ল্যাক লিস্টেড, যেমন আগে ফারুক আহমেদ, গোলাম মোস্তফা, ওনারা ব্ল্যাক লিস্টেড ছিলেন, সময়ের সাথে সাথে হয়, কে কখন ব্ল্যাক লিস্টে চলে যায়, বুঝছেন? সৈয়দ শামসুল হক, সৈয়দ শামসুল হক, স্যার শামসুল হক আপনার 46-এ আসার কথা ছিল, দুর্ভাগ্যবশত আসে নাই, তাহলে 47-এ গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু শামসুর রহমান অটো চলে গেছে। আমরা তার উপন্যাসের দিকে তাকাবো, উপন্যাস, দুটো উপন্যাস লিখবো, নিষিদ্ধ নোবান, নিষিদ্ধ নিষিদ্ধ লোবান, নিষিদ্ধ লোবান উপন্যাস অবলম্বনে কিন্তু আবার একটা সিনেমা তৈরি করা হয়েছে, গেরিলা সিনেমা, খেলারাম খেলে যা। তাহলে বিখ্যাত উপন্যাস হচ্ছে নিষিদ্ধ লোবান, এবং আর একটা হচ্ছে খেলারাম খেলে যা। নিষিদ্ধ লোবান আর একটা হচ্ছে খেলারাম খেলে যা, দুটো উপন্যাসের নাম লিখবেন। এবার লিখবেন তার নাটক, পায়ের আওয়াজ পাওয়া যায়। আপনারা যেটা করবেন, পায়ের আওয়াজ পাওয়া যায়, আপনারা যেটা করবেন ইন্টারমিডিয়েটে, একটা সরি ক্লাস 10-এ, যে আপনার আমার পরিচয় বলে যে কবিতাটা আছে, এটার কবিতার শব্দার্থ গুলো পড়বেন, এখান থেকে কোশ্চেন আসে। 9-10-এর বইয়ের আমার পরিচয়, এই অংশটুকু ভালো করে পড়তে হবে, এখান থেকে কোশ্চেন চলে আসবে। পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক, মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্য নাটক। আর একটা হচ্ছে নুরুল দিনের সারা জীবন, নুরুল দিনের সারা জীবন, তাই তার নাটক দুইটা, একটা হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায়, আর একটা হচ্ছে নুরুল দিনের সারা জীবন। স্যার মাঝখানে দাঁড়ালে দেখা যায় না, এখন ঠিক আছে তো? এই জন্য আমি এই জন্য কিন্তু সাইটে দাঁড়াচ্ছি, বুঝছেন?
ঠিক আছে না? তো শামসুল হক আসার সম্ভাবনা নাই, খুবই ক্ষীণ, খুবই ক্ষীণ। আলাউদ্দিন আল আজাদ। আলাউদ্দিন আল আজাদ লিখবে, আলাউদ্দিন আল আজাদ। আলাউদ্দিন আল আজাদ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি জি। হ্যাঁ, আচ্ছা করে ফেলেন। আমি ক্লাসে আছি, আমার কিছু করতে হবে? আচ্ছা, কর্ণফুলী। তাহলে আলাউদ্দিন আল আজাদের উপন্যাসের নাম হচ্ছে কর্ণফুলী। তার উপন্যাসের নাম লিখবেন কর্ণফুলী। এবার একটা লিখবেন 23 নম্বর তৈলচিত্র। কর্ণফুলী এটা কিন্তু আঞ্চলিক উপন্যাস। এই রিলেটেড কোশ্চেন গুলো বেশি আসে। 23 নম্বর তৈলচিত্র। 23 নম্বর তৈলচিত্র। এই উপন্যাসে এটা খুবই একটা বাজে উপন্যাস, এর চেয়ে বাজে উপন্যাস বাংলা সাহিত্যে আর নাই। অশ্লীল একটা উপন্যাস। এই উপন্যাসের জন্য বসুন্ধরা পুরস্কার পেয়েছিল। বাংলা সাহিত্যে অনেক ভালো ভালো লেখা, তবে এটা না। তবে কর্ণফুলী এবং আলাউদ্দিন আল আজাদের 23 নম্বর তৈলচিত্র। আর নাটকের দিকে যান। ইহুদির মেয়ে। নাটকের নাম লিখবেন ইহুদির মেয়ে। গল্প গ্রন্থ হচ্ছে ধানকন্যা। ধানকন্যা এবং অন্ধকার সিঁড়ি। ধানকন্যাটা গুরুত্বপূর্ণ, অন্ধকার সিঁড়ি না পড়লেও চলবে, তারপর আপনাকে পড়তে হবে। নিচের লেখা কি বুঝতে অসুবিধা হয় কিনা? অনামিকা ঋতু, মানে এই যে ধানকন্যা অন্ধকার সিঁড়ি লেখাটা বোঝা যায় কিনা? তো হ্যাঁ, ঠিক আছে। পরে পরের গাড়িটা হচ্ছে আমাদের এখানে দেখতেছি হুমায়ুন আহমেদ। আমরা লিখি হুমায়ুন আহমেদ। হট লিস্টেও নয়, আবার ফেলে দেওয়ার হুমায়ুন আজাদ হয়ে গেছে, হুমায়ুন আহমেদ। হট লিস্টেও না, আবার ফেলে দেওয়ার লিস্টেও নেই, বুঝছেন? হুমায়ুন আহমেদ। শুধু তার উপন্যাসের নামগুলো লিখবেন। কয়েকটা ভালো উপন্যাস আছে। জ্যোৎস্না ও জননীর গল্প, তার 5টা উপন্যাস লাগে। জ্যোৎস্না ও জননীর গল্প। তার উপন্যাসের নাম লিখবেন জ্যোৎস্না ও জননীর গল্প। আগুনের পরশমণি। আগুনের পরশমণি। শ্যামল ছায়া। তাহলে জ্যোৎস্না ও জননীর গল্প, আগুনের পরশমণি, শ্যামল ছায়া। শঙ্খনীল কারাগারে। শঙ্খনীল কারাগারে। এবং আরেকটা হচ্ছে নন্দিত নরকে। নন্দিত নরকে। এই 5টা লাগে, বাকিগুলো আমাদের কোনো প্রয়োজন নাই। জ্যোৎস্না ও জননীর গল্প, আগুনের পরশমণি, শ্যামল ছায়া, শঙ্খনীল কারাগারে, একটা নন্দিত নরকে। তবে এর মধ্যে একটা বিখ্যাত উপন্যাস আছে, বাদশা নামদার। আলোচিত, কিন্তু কোনো পরীক্ষায় আসে না, নর্মাল পরীক্ষাগুলোতে আসে।
আর একটা তার বিখ্যাত উপন্যাস যে দেয়াল, এটা রাজনৈতিক উপন্যাস, এটা বঙ্গবন্ধুকে নিয়ে লেখা, তো যে কারণে এটা এখন আর আসবে না। তাহলে দেয়ালটা আমরা ক্রস চিহ্ন মেরে দিলাম, দেয়ালটা ক্রস চিহ্ন মেরে দিলাম, এটা আর আসবে না, কারণ এখানে বঙ্গবন্ধুর ইস্যুটা অনেক বেশি ফোকাস করা হয়েছে। এ পর্যন্ত হয়ে গেলে ডান লিখবেন। রওশন গ্যালাক্সি A20 কোথা থেকে দেখতেছেন? আচ্ছা, আমাদের পরের যে রাইটার হচ্ছে সেলিম হোসেন, একবারে কাটা, হুমায়ুন আজাদ পুরোটা কাটা। আখতারুজ্জামান ইলিয়াসটা আমাদের জন্য দোষ জরুরি, যদিও আখতারুজ্জামান ইলিয়াস আমাদের 46 বিসিএস এর কোশ্চেন ছিল। চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গা এখন ঠান্ডা কেমন ভাই? চুয়াডাঙ্গার আলমডাঙ্গাটা চেনেন নাকি? আলমডাঙ্গা, আলমডাঙ্গা ফরিদপুর। আখতারুজ্জামান ইলিয়াস, গোবিন্দপুর, তিনটা গ্রাম না? আখতারুজ্জামান ইলিয়াস, তার উপন্যাসের নামগুলো লিখবেন। এবার 46-এ রিটেনে আসবে, হ্যাঁ চিলে, এবার রিটেনে আসবে আখতারুজ্জামান ইলিয়াসের চিলে কোঠার সেপাই। চিলে কোঠার সেপাই, আখতারুজ্জামান ইলিয়াসের চিলে কোঠার সেপাই। এবং আর একটা হচ্ছে খোয়াবনামা, খোয়াব। আখতারুজ্জামান ইলিয়াসের দুটো উপন্যাসের নাম লিখবেন, চিলে কোঠার সেপাই এবং খোয়াবনামা। এটা লিখবেন গণ অভ্যুত্থান কেন্দ্রিক, আর এটা হচ্ছে আঞ্চলিক। একটা গণ অভ্যুত্থান কেন্দ্রিক, আর একটা হচ্ছে আঞ্চলিক। ওই সাইন ইন টু সি দিস প্রোফাইল, এর আবার কই থেকে আসলো? এবার তার গল্প গ্রন্থের নাম লিখবেন। উৎসব, নোট করতে অসুবিধা হচ্ছে কিনা একটু জানাবেন। উৎসব, খোয়ারি, জাল স্বপ্ন, স্বপ্নের জাল, জাল স্বপ্ন, স্বপ্নের জাল, এগুলো হচ্ছে তার গল্প। উৎসব, খোয়ারি, জাল স্বপ্ন, স্বপ্নের জাল। হয়েছে কি ভাই? উৎসব, খোয়ারি, জাল স্বপ্ন, স্বপ্নের জাল। এবার লিখবেন তার গল্প গ্রন্থ, পরে লিখবেন গল্প। নিরুদ্দেশ যাত্রা, নিরুদ্দেশ যাত্রা। দুটো গল্পের নাম লিখবেন, এক নম্বর গল্পের নাম লিখবেন নিরুদ্দেশ যাত্রা, এবং আরেকটা লিখেন মিলির হাতে স্টেন গান। মিলির হাতে, উপরেরটা গুরুত্বপূর্ণ, নিচেরটাও গুরুত্বপূর্ণ, স্টেন গান। এবং আরেকটা হচ্ছে রেইনকোট, রেইনকোট। তার প্রবন্ধ গ্রন্থের নামগুলো দেখবেন। সংস্কৃতির ভাঙা সেতু, সংস্কৃতির, লিখতে পারেন অন্য ঘরে অন্য স্বর আছে, উৎসব আছে, তারা মরদ তোলা আছে। এগুলো দরকার, সব দরকার নাই, অন্য ঘরে অন্য স্বর লিখতে পারেন, হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ একটা গল্প গ্রন্থ। ভালো কথা বলছেন। দেন অন্য ঘরে অন্য স্বর, আপনাদের উত্তরবঙ্গের গাইবান্ধার গটিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিল, 46-এ কোশ্চেন ছিল যে কোথায় জন্মগ্রহণ করেন, গটিয়া গ্রামে।
গাইবান্ধার গটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। এটা 46 BCS এর কোশ্চেন ছিল। আল্লাহু আকবার। হয়েছে। আর একটা আছে তার প্রবন্ধ গ্রন্থ। সংস্কৃতির ভাঙা সেতু, প্রবন্ধ গ্রন্থ লিখবেন। সংস্কৃতির সংস্কৃতির ভাঙা সেতু, প্রবন্ধ ডান লিখবেন। হ্যাঁ, বের হও, বের হও, বের হও, বের হও। 7:30, 7:30 এখানে চলে আসবা। হ্যাঁ, বের হও, ওই আর 10 মিনিট পরে বের হও। আমি 7:30 শেষ করবো। শওকত আলী ও দিনাজপুরে জন্মগ্রহণ করেছিল 1936 সালে, দিনাজপুরের রায়গঞ্জে। গুরুত্বপূর্ণ রাইটার। দিনাজপুরের রায়গঞ্জে জন্মগ্রহণ করেছিল 1936 সালে, দিনাজপুরের রায়গঞ্জে। বর্তমানে এখন আবার তিনি তার ইয়েতে ব্যাক করেছেন। তার বিখ্যাত উপন্যাস হচ্ছে প্রদোষে প্রাকৃত জন। প্রদোষে প্রাকৃত জন, উত্তরের খ্যাপ। প্রদোষে প্রাকৃত জন এবং আরেকটা হচ্ছে উত্তরের খ্যাপ। লিখবেন, দুটো বিখ্যাত উপন্যাস, প্রদোষে প্রাকৃত জন এবং আরেকটা হচ্ছে উত্তরের খ্যাপ। স্যার কার কার জন্মস্থানের নাম লাগবে? এগুলো লাগবে না, যেগুলো লাগবে শেষ ক্লাসে আমরা এগুলো লিস্ট করে দেবো না। হাসান আজিজুল হক একেবারে দরকার নাই, বালাল একজন। রাবেয়া খাতুন বনফুল, রাজশেখর, আবুল মনসুর আহমেদ, এগুলো লাগবে না। বাকি যে রাইটার গুলো আছে এগুলো লাগবে না, কারণ আবুল মনসুর আহমেদের ডেমিস্টার নিয়ে বিতর্ক আছে, তো রাজশেখর, বনফুল, হাসান আজিজুল হক, রাবেয়া খাতুন, বাকিগুলো আওয়ামী লীগের রাইটার, বাকিগুলো লাগবে না। আমরা আমাদের পরের, আজকে যা লেকচার দিলাম এখান থেকে আশা করি যে আপনি 3টা নৈর্ব্যক্তিক কমন পাবেন। 3টার জন্য আমাদের জীবনানন্দ দাশটা এক্সট্রা করে পড়ে নিতে হবে, পরেরটার সাথে এটা মিলাই পড়তে হবে। জীবনানন্দ দাশ। বলেন আজকের লেকচার আমরা শেষ করব, কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের? আজকের লেকচার নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা বলেন, তাইলে আমরা প্রশ্নগুলো নেই, না থাকলে শেষ করে দিই। স্যার 13 তারিখ ফ্রাইডে ক্লাস রেকর্ডটা পেজে পাই না, এটা কি আবার আপলোড দেওয়া যাবে কাইন্ডলি? পুরো নামটা কি আপনার? ও কার? বনফুলে পুরো নাম বলাই স্যার মুখোপাধ্যায়। এগুলো বাচ্চা লেভেলের প্রশ্ন, এখন আর এগুলো প্রশ্ন হবে না। ব্ল্যাক লিস্টেড অল রাইটারের লিস্ট দিলে ভালো হয়, এটা একটা ভালো কথা বলছেন, আমি দিয়ে দেবো আপনাদের। মিলিনাতে স্টেনগান গল্প গ্রন্থ, বুঝছে এটা স্যার, এটা একটা গল্প। এইটা 37 BCS এর প্রিলির কোশ্চেন ছিল যে মিলিনাতে স্টেনগান এটা কি, এটা একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক ছোট গল্প। মাইকেল মধুসূদন দত্তের টপিক ছিল। কবে ভাই? আগে ছিল কিনা বলেন। ঠিক আছে, আজকে আমরা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন সবাই।